আমার প্রিয় পরমতম আমার শ্রী শ্রী গুরুদেবের স্বর্ণোজ্জ্বল শ্রীচরণে আমার প্রণাম জানাই। আর আপনাদের সবাইকে আমার ভালোবাসা ও সম্মান জানিয়ে আজকের কথা শুরু করছি। আজকে তার ডাক্তারি পড়ার জীবন সম্পর্কে সামান্য দু চার কথা ছোট্ট অংশ বলবো। তিনি তার বাবা বলেছিলেন, মা বলেছিলেন যে তুই ডাক্তারি পড়, তাহলে মানুষের সেবা করতে পারবি, জনসেবা করতে পারবি। তো উনি গেলেন কলকাতায়, গিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হলেন। ভর্তি হওয়ার পর তিনি ওখানে থাকবেন কোথায়, সে এক বিরাট চিন্তার ব্যাপার হলো। তার বন্ধুদের বাড়িতে কদিন কাটানোর পর তিনি কুলিদের গুদামে, অর্থাৎ কুলিদের যে বাসস্থান, কয়লার গুদামের কুলিরা যেখানে থাকতো, সেখানে তিনি গিয়ে আশ্রয় নিলেন। সেখান থেকে তিনি ডাক্তারি পড়তেন এবং কোথায় পড়তেন? ন্যাশনাল মেডিকেলে। ন্যাশনাল মেডিকেল কলেজ আজকে যেটা, সেটা তখন ন্যাশনাল মেডিকেল স্কুল নাম ছিল। সেখানে তিনি ডাক্তারি পড়তেন। বা 18-19 কিলোমিটার পথ তিনি যেখানে থাকতেন, গ্রে স্ট্রিট, সেখান থেকে হেঁটে তাকে যেতে হতো ডিসেকশন করতে। ডাক্তারিতে ডিসেকশন করতে হয়, মৃতদেহকে কাটাছাড়া করে সব কিছু দেখতে হয়, বুঝতে হয়, সেলাই করতে হয়, অর্থাৎ সার্জারি বা অপারেশন শেখার জন্য। তা তিনি অত দূরে গ্রে স্ট্রিট থেকে মানিকতলায় মুরারি পুকুরে হেঁটে হেঁটে যেতেন। ট্রামে ওঠার মতো তার পয়সা পর্যন্ত ছিল না, ট্রামের ভাড়া অত্যন্ত কম ছিল। তা তাঁর এই আবার কি করতেন, রাত্রিতে হাসপাতালে গিয়ে ডিউটি দিতে হতো। রোগী দেখা এবং রোগীদের সেবা শুশ্রূষা তাকে করতে হতো। এত পরিশ্রম করতেন, যাতায়াত করতেন আর পড়াশোনা করতেন। এইভাবে তার জীবন কাটতে শুরু করলো। শিবচন্দ্র তখন গুরুতর অসুস্থ, ফলে বাড়িতে আর্থিক দুরবস্থা খুব। তাঁদের একজন আত্মীয় শিবচন্দ্রের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। তাকে শিবচন্দ্র বলে দিলেন, প্রত্যেক মাসে 10টা করে টাকা দিও। তখনকার দিনে 10 টাকা মানে খারাপ না। তা তিনি কয়েক মাস পাঠিয়ে তারপর টাকা পাঠানো বন্ধ করে দিলেন, সেটাও চলে গেল। মানে দুর্ভাগ্য যেন, তিনি বলেছেন একদিন, দুর্ভাগ্য যেন আমার পিছু আর ছাড়লো না, শেষ পর্যন্ত রয়ে গেল। এবং প্রায় দিনই তার উপবাসে কাটত, খাওয়া পেতেন না, খাওয়া জুটত না। অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে উপবাসে তাঁর দিনগুলো কাটত। কলকাতার উপকণ্ঠে তার অনেক আত্মীয় স্বজন থাকতেন, যারা পয়সাওয়ালা, মানিড ম্যান, ধনী লোক। কিন্তু কোনোদিন তাদের বাড়িতে গিয়ে তিনি থাকেননি বা আশ্রয় চাননি, বা তাঁর এই দুরবস্থার কথা কাউকে বর্ণনাও করেননি। আশ্চর্য মানুষ, অদ্ভুত মানুষ, মিরাকেল মানুষ, অলৌকিক মানুষ। তা এইভাবে চলতে চলতে তিনি বড্ড কষ্ট পেতেন। মাকে বাবাকেও জানাতেন না তাঁর এই কষ্টের কথা। একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একটি ভিখারি এসে তাঁর কাছে, সেও উপবাসে আছে। ভিখারি বলল, আমি 2 দিন খাইনি বাবু, আমাকে কিছু পয়সা দাও। তার পকেটে যেটুকু ওই কয়েন ছিল, খুচরো পয়সা ছিল, সবটা দিয়ে দিলেন। দিয়ে তিনি কি করলেন, সারা দিন কলের জল খেয়ে কাটালেন। এত কষ্ট তাকে করতে হয়েছে। যিনি পৃথিবীর রাজা, যিনি পৃথিবীর অধীশ্বর, এই পৃথিবী সূর্য চন্দ্র গ্রহ যিনি সৃষ্টি করেছেন, যিনি এর মালিক, তাকে নরদেহ ধারণ করে এত কষ্ট করতে হয়েছিল। এ অবর্ণনীয় কষ্ট, যা বলতে গেলে চোখে জল আসে, ভাবতে গেলেও চোখে জল আসে। তো দেখুন, তিনি ছিলেন সবার প্রিয়। ছোটবেলায় সব বন্ধু বান্ধবদের কাছে প্রিয়। বন্ধুরা তাকে রাজা ভাই বলে ডাকতেন। বন্ধুরা যদি কোনো নিজেদের মধ্যে ডিসপিউট হতো, তা বিচারকের আসনে এই তাঁদের প্রাণের প্রিয় রাজা ভাইকে বসিয়ে বিচার করতেন। আর এই বিচারকের বিচার অন্যরকম, এখানে শাস্তি নেই কিছু, শুধু আছে মানুষটাকে বুঝিয়ে তার পরিবর্তন করার প্রচেষ্টা। এইরকম বিচারক ছিলেন তিনি। তাই প্রতিটি বন্ধু তাকে তার প্রাণের থেকেও প্রিয় বলে মনে করত, ভাবত, এবং সেভাবেই তার সঙ্গে ট্রিট করত। বেশ কিছুদিন কয়লার গুদামের থাকার পর তিনি কয়লার গুদামের বাসস্থান ত্যাগ করে চলে গিয়েছিলেন আমহার স্ট্রিটে একটি মেসে।
এত বাধা বিপত্তি দুঃখ যন্ত্রণা সত্ত্বেও তিনি প্রতি বছর পরীক্ষা অত্যন্ত ভালো ফল করতেন। লোকে জানে তিনি হোমিওপ্যাথিক ডাক্তার, না না না, তিনি অ্যালোপ্যাথি ডাক্তারি পড়েছিলেন ন্যাশনাল মেডিকেলে। শেষ পরীক্ষায় তার উত্তরপত্র দেখে অধ্যাপকরা এত আশ্চর্যান্বিত হয়েছিল যে তাকে বিশেষ সম্মানে সম্মানিত করে সেই সার্টিফিকেট দিয়েছিল। জেনে রাখুন আপনারা, এতদিন মানুষের মধ্যে একটা ভুল চিন্তাধারা বা ভুল বুঝ আছে যে তিনি হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। না, কখনো নয়। তাকে ন্যাশনাল মেডিকেল থেকে বিশেষ সাম্মানিক দেওয়া হয়েছিল। এই যা তাঁর যে জীবন, এই যৌবন জীবন, এই লীলা অনন্ত সমুদ্রের মতো কূলহীন। তাই আজ আমি আপনাদের কাছে তার যৌবন লীলা বর্ণনা করতে গিয়ে এই কথাগুলো বললাম। এই যৌবন লীলার ঠিক প্রারম্ভিক অবস্থায় তার কি হয়েছিল? তার হয়েছিল যে ওই গ্রে স্ট্রিটের কয়লার গুদামে কোনো রকমে থাকার যখন জায়গাটা পেলেন, বন্দোবস্ত করলেন, তার এমন দিন গেছে যে কোনো কোনো দিন রাস্তার ফুটপাতেও তাকে শুয়ে থাকতে হতো। শিয়ালদা রেল স্টেশনের সিমেন্ট বাঁধানো প্রাঙ্গণেও তাকে রাত কাটাতে হতো। বিছানার অভাবে একটা সংবাদপত্র নিচে পেতে আরেকটা সংবাদপত্র গায়ে দিয়ে মাঝে মাঝে শুতে বাধ্য হতেন। আলোর ব্যবস্থা তিনি তখন করতে পারতেন না, তাই ফুটপাতের আলোতেই তিনি বসে বসে পড়াশোনা করতেন। আপনারা হয়তো ভাবছেন ভগবান ইচ্ছে করলে তো সব কিছু করতে পারেন, তাহলে তিনি কেন এত কষ্ট করতে গেলেন? ইতিহাসের দিকে তাকান, আমরা জানি পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকেও ভয়ঙ্কর গহীন জঙ্গলে বসবাস করতে হয়েছিল। ওই সিনেমার আকাশ দিয়ে উড়ে আসছে ভগবান, এদিক দিয়ে দৌড়েছে ওদিক দিয়ে দৌড়েছে, পাখার মতো পাখা আছে তা উড়ছে, ওরকম হয় না। নরলীলায় তিনি নর মানুষ। কিন্তু আসল কথা হলো শ্রীকৃষ্ণর দিকে তাকান, দুঃসহ কষ্ট করতে হয়েছে এবং জন্মানোর সঙ্গে সঙ্গেই তার মৃত্যুর অনিবার্যতা তাকে গ্রাস করেছিল। কংসের দূত এসে তাকে মারার চেষ্টা করেছিল। আসলে মানুষ হয়ে যখন আসেন তখন মানুষের মতোই তাঁদের জীবন কাটে। প্রকৃতির কি রহস্যময় খেলা, যা আমাদের কাছে দুর্গেয়, আমরা এটা বুঝতে পারবো না কোনো দিন সাধারণ মানুষ। তো সারাদিন অর্ধাহারে বা বলা চলে একরকম অনাহারি থেকে ক্লান্ত দেহে ন্যাশনাল মেডিকেল থেকে যখন ফিরতেন তখন তার শরীরে আর কিছুই থাকতো না। ভেবে দেখুন, নিজে অনুভব করুন, অত্যন্ত নিস্তেজ হয়ে যেত শরীর। গায়ে চাপা দেওয়ার কিছু না থাকায় শীতের রাতে যখন শুতে যেতেন তখন তার শরীর কাঁপত। নিজে বলেছেন এগুলো, তার মুখনিসৃত কথা এগুলো, তার অমৃত মুখ থেকেই বেরিয়েছে এই সমস্ত কথা। এই পরিস্থিতিতেও তিনি সর্বক্ষণ নাম জপে বিভোর হয়ে থাকতেন। সারা রাত্রি না ঘুমিয়ে কাটাতেন, শুধু জপ করেই চলতেন, জপ করেই চলতেন। তার নিজের ভাষায়, নিজের কথায়, 6 মাস আমি ঘুমোতে পারিনি, কোন দিক দিয়ে দিন হলো কোন দিক দিয়ে রাত হলো আমি জানি না, আমি নামে বিভোর হয়ে কাটিয়েছি। ভাবুন, যখন তিনি কয়লার গুদামে থাকতেন তখন কাপড় চোপড় এত মলিন নোংরা হয়ে যেত যে একটা সাবান কিনতে পারতেন না যে জামা কাপড় পরিষ্কার করবেন। এত সুদীর্ঘ পথ ন্যাশনাল কলেজে থাকাকালীন তাকে হেঁটে যেতে হতো ন্যাশনালে। আপনারা জানেন, নিশ্চয়ই জানেন, যারা কলকাতায় থাকেন বা কলকাতায় বেশিরভাগ যাতায়াত করেছেন, যে গ্রে স্ট্রিট থেকে, হাতিবাগানের ওদিকে গ্রে স্ট্রিট, সেই গ্রে স্ট্রিট থেকে মানিকতলার মুরারি পুকুর বলে একটা জায়গা আছে, সেখানে তিনি ডিসেকশন করতে যেতেন। ওখানে ডিসেকশন সেন্টার ছিল, মৃত মানুষের দেহটেহ কাটাকুটি ইত্যাদি ইত্যাদি। এই ডিসেকশন সেন্টারে তিনি হেঁটে হেঁটে যেতেন। তার পকেটে পয়সা ছিল না যে ট্রামে করে যেতেন। ট্রামগুলো যেত তা দেখে তার মনে খুব দুঃখ হতো, নিজেই বলছেন।